আচ্ছা, বিশ্বমঞ্চে তো আমরা খালি বড় বড় দেশ মানে সুপার পাওয়ারদের কথাই ভাবি, তাই না? কিন্তু কখনো কি মাথায় এসেছে যে সবচেয়ে ছোট দেশগুলো মানে পুচকে দেশগুলো ওরা কিভাবে টিকে থাকে? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা বুঝতে হলে আসুন আগে সাইজের পার্থক্যটা দেখি। একদিকে আছে ভ্যাটিকান সিটি, মানে বিশ্বের সবচেয়ে ছোট দেশ। এর আয়তন ভাবা যায় আধা বর্গ কিলোমিটারেরও কম। আর অন্যদিকে আছে রাশিয়া, প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি। আকাশ পাতাল তফাৎ, তাই না? ঠিক এই পার্থক্যটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো প্রশ্নটা হলো, এই দানবদের দুনিয়ায় এই পুচকে দেশগুলো টিকে আছে কিভাবে? যেখানে আমরা ভাবি সাইজই সব, সেখানে ওরা শুধু টিকেই নেই, রীতিমতো উন্নতিও করছে। কিন্তু কিভাবে? চলুন আজ সেই রহস্যটাই ভাঙা যাক। তো আলোচনার শুরুতেই একটা অদ্ভুত ধাঁধার কথা বলি। আমাদের সবারই তো একটা ধারণা আছে যে ছোট হওয়া মানে দুর্বলতা, তাই না? কিন্তু ব্যাপারটা হয়তো ঠিক উল্টো। মানে আমরা সাধারণত কি ভাবি, একটা ছোট দেশ তার মানে ওর টাকা পয়সা কম, মিলিটারি পাওয়ার নেই, আর বিশ্বের দরবারে ওর কথারও কোনো দাম নেই। সোজা কথায় বড় দেশগুলোর দয়ার উপরই চলতে হয়। আর এখনকার দুনিয়ার বিপদগুলোও তো আর ছোটখাটো নয়। ধরুন মহামারী বা বিশাল অর্থনৈতিক সংকট, ক্লাইমেট চেঞ্জ, এগুলো সামলাতে যে কি পরিমাণ টাকা আর লোকবল লাগে, একটা ছোট দেশের পক্ষে তো এটা প্রায় অসম্ভবই মনে হয়, তাই না? কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। ডেটা বা তথ্য কিন্তু একদম অন্য কথা বলছে। দেখা যাচ্ছে এই ছোট দেশগুলো নিয়ে আমাদের যা ধারণা তার অনেকটাই হয়তো ভুল। একটা দারুণ উদাহরণ দিই, কোভিড-19 মহামারীর সময়কার কথা ভাবুন। মাল্টা বা কাতারের মতো ছোট দেশগুলো তাদের 90% বেশি মানুষকে টিকা দিয়ে ফেলেছিল। অথচ দেখুন আমেরিকা বা যুক্তরাজ্যের মতো বড় বড় দেশগুলো তখন 70% আশেপাশেই ঘুরছে। এর মানে কি দাঁড়ালো? ছোট হওয়ার কারণে ওরা কিন্তু অনেক তাড়াতাড়ি আর অনেক ভালোভাবে কাজটা করতে পেরেছে। আরেকটা দিক দেখুন, জনসংখ্যার ঘনত্ব। টুভালুর মতো একটা ছোট্ট দ্বীপ দেশ, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 400 জন লোক থাকে। আর অস্ট্রেলিয়ার মতো বিশাল দেশে মাত্র 4 জন। ভাবা যায়? তার মানে ছোট দেশগুলোকে অনেক কম জায়গায় অনেক বেশি মানুষের সব প্রয়োজন মেটাতে হয়। আর এটাই হয়তো ওদের ম্যানেজমেন্ট স্কিলকে আরও সানিয়ে তোলে। তাহলে ওদের সাফল্যের আসল রহস্যটা কি? চলুন এবার সেই কৌশলগুলো জেনে নেওয়া যাক, যেগুলো ব্যবহার করে এই মাইক্রোস্টেটগুলো টিকে আছে। আচ্ছা, প্রথমেই পরিষ্কার করে নিই মাইক্রোস্টেট জিনিসটা আসলে কি। এরা হলো সেই সব ছোট দেশ যারা খুব স্মার্টলি তাদের সার্বভৌমত্বের কিছু অংশ, ধরুন দেশের সুরক্ষা বা কারেন্সি ছাপানোর মতো বিষয়গুলো কোনো বড় দেশের হাতে ছেড়ে দেয়। এটা কিন্তু দুর্বলতা নয়, এটা একটা দারুণ কৌশলগত পার্টনারশিপ। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউয়ের একটা কথা আছে যেটা এখানে একদম পারফেক্ট। উনি বলেছিলেন, ছোট দেশগুলো তখনই টিকতে পারে যখন একটা আন্তর্জাতিক নিয়মকানুন থাকে। মানে যখন বড় দেশগুলো ছোট দেশের সীমান্তকে সম্মান করে আর আইন মেনে চলে। ওদের স্ট্র্যাটেজিকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 1, ওরা বড় দেশগুলোর সাথে একটা বিশেষ সম্পর্ক বা কাস্টমাইজড লিঙ্ক তৈরি করে। 2, ডিফেন্সের মতো বিশাল খরচের ব্যাপারগুলো পার্টনার দেশের ওপর ছেড়ে দেয়, মানে আউটসোর্স করে। আর 3 নম্বর, আর এটাই সবচেয়ে জরুরি, সেটা হলো ওদের অসাধারণ ডিপ্লোম্যাসি বা কূটনীতির দক্ষতা। সুতরাং আসল কথা হলো, দেশের সাইজ কত বড় সেটা ম্যাটার করে না, ম্যাটার করে দেশ চালানোর দক্ষতা কতটা। আর এই ছোট দেশগুলো ঠিক এটাই বারবার প্রমাণ করে চলেছে। তো এই সব কৌশল বাস্তবে কিভাবে কাজ করে, এটা বুঝতে হলে চলুন বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটির কেস স্টাডিটা একবার দেখি। আবারও একবার সাইজটার কথা ভাবুন তো, মাত্র 0.49 বর্গ কিলোমিটার, একটা শহরের পার্কের থেকেও ছোট। এইটুকু একটা জায়গা কিভাবে একটা স্বাধীন দেশ হয়ে উঠল, এর পেছনে কিন্তু একটা দারুণ গল্প আছে। এর জন্ম হয় 1929 সালে ল্যাটেরান চুক্তি নামে একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে। তার আগে কি হয়েছিল, ইটালিয়া আর ক্যাথলিক চার্চের হেডকোয়ার্টার মানে হোলি সির মধ্যে বিশাল ঝামেলা চলছিল। এটাকে বলা হতো রোমান কোয়েশ্চেন। এই চুক্তি সেই ঝামেলার অবসান ঘটায়। পরে 1984 সালে চুক্তিটাকে আরও আপডেট করা হয়। আর জানেন
এই ঐতিহাসিক চুক্তিটা কাদের মধ্যে হয়েছিল? একদিকে পোপ পায়াস 11 আর অন্যদিকে ইটালির প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনির প্রতিনিধিরা। ভাবুন একবার, রাজনীতি আর ধর্মের কি অদ্ভুত এক মেলবন্ধন। এই চুক্তির ফলে কি হলো? ভ্যাটিকান একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেল, রোমের একটা অংশ ওদের হাতে এলো, কিছু আর্থিক ক্ষতিপূরণও পেল, আর ইতালির সাথে ওদের সম্পর্কটা কেমন হবে সেটাও ঠিক হয়ে গেল। আর এভাবেই জন্ম হলো পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু অন্যতম প্রভাবশালী একটা দেশের। তাহলে ভ্যাটিকান সিটি বা অন্য মাইক্রো স্টেটগুলোর গল্প থেকে আমরা কি শিখলাম? সবসময় বড় হওয়াই কি ভালো? এটাই কি সাফল্যের একমাত্র রাস্তা? সবচেয়ে বড় শিক্ষাটা হলো সাইজ দিয়ে কিছু হয় না। আসল জিনিস হলো স্মার্টনেস, স্ট্র্যাটেজি আর ডিপ্লোমেসি। এগুলো ঠিকঠাক থাকলে একটা ছোট দেশও বিশ্ব মঞ্চে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে। দার্শনিক ডোনাল্ড লিভিংস্টোনের একটা কথা আমার খুব মনে পড়ছে। উনি বলেছেন, প্রকৃতিতে সবকিছুরই একটা ঠিকঠাক সাইজ থাকে, তার থেকে বড় বা ছোট হলেই মুশকিল। আমাদের সামাজিক বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একই। এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরুন সরকার, কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশনের জন্য সঠিক সাইজ কোনটা? সবসময় শুধু বড় হওয়ার পেছনে না ছুটে সঠিক মাপটা খুঁজে বের করাটাই কি আসল সাফল্যের চাবিকাঠি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?